আমেরিকা আর চীনের টানটান পরিস্থিতি, আর ঠিক সেই সময় মিডল ইস্টে এমন একটা রাজনৈতিক বোমা ফাটালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যেটা শুধু আরব বিশ্ব নয়, আমেরিকার কূটনীতিকেও একটি বড় ধাক্কা দিতে পারে। ট্রাম্প এখন তো চীনে ব্যস্ত, একদিকে চেষ্টা চলছে যে ইরানের সঙ্গে নতুন করে সমঝোতার রাস্তা বের করা, কিন্তু ঠিক তখনই নেতানিয়াহু এমন একটি তথ্য প্রকাশ করলেন যা পুরো গেমটাকেই উল্টে দিতে পারে। তিনি নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দাবি করলেন যে যখন ইরানের ওপর হামলা চলছিল তখন তিনি নাকি গোপনে ইউনাইটেড আরব এমিরেটসে গিয়েছিলেন এবং সেখানে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেটা সত্যি সিক্রেট মিটিং হয়ে থাকে তাহলে সেটা প্রকাশ করার দরকারটা হঠাৎ করে কেন পড়ল? সবথেকে বড় বিষয় যে এই ঘটনাটার টাইমিং, কারণ এই মুহূর্তে ট্রাম্প চাইছেন যে মিডল ইস্টে অন্তত কিছুটা শান্তি বজায় থাকুক, যুদ্ধবিরতি কোনোভাবে ধরে রাখা হোক। কিন্তু নেতানিয়াহুর এই বক্তব্য শুনে পুরো প্রক্রিয়ার মাঝখানে যেন আগুনে ঘি পড়ে গেল। আর এখানেই শুরু হয়েছে আসল নাটক, কারণ ইউএই সঙ্গে সঙ্গে সেই দাবি অস্বীকার করেছে, তাদের বক্তব্য যে এমন কোনো বৈঠকই হয়নি। এখন ভাবুন পরিস্থিতিটা, একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে তিনি গোপনে ইউএই গিয়েছিলেন, অন্যদিকে ইউএই নিজেই বলছে যে না, এমন কিছুই ঘটেনি। মানে ব্যাপারটা শুধু কূটনৈতিক বিভ্রান্তি নয়, একটি গভীর খেলাও এর পেছনে লুকিয়ে আছে বলছেন অনেক অ্যানালিস্টরা। আর সত্যিটা হলো যে মিডল ইস্টে এখন কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কারণ বহুদিন ধরেই অভিযোগ উঠছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন অপারেশনে আরব বিশ্বের কিছু দেশ পরোক্ষ সাহায্য করছে, কখনো এয়ার স্পেস, কখনো গোয়েন্দা তথ্য, আবার কখনো প্রযুক্তিগত সাপোর্ট। এমনকি আলোচনা চলছে যে তথাকথিত ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ড্রোন বা আয়রন বিমের কিছু অপারেশন, তার সমন্বয় নাকি উপসাগরীয় অঞ্চলের মাটি ব্যবহার করেই করা হচ্ছে। যদিও এসবের কোনো অফিসিয়াল প্রমাণ সামনে আসেনি, কিন্তু নেতানিয়াহুর এই মন্তব্য আবার সেই পুরনো সন্দেহগুলিকে নতুন করে উস্কে দেয়। আর এখানেই ট্রাম্পের জন্য তৈরি হয়েছে সব থেকে বড় সমস্যা, কারণ তিনি এখন একদিকে ইরানের সঙ্গে কোনোভাবে সমঝোতা চাইছেন, অন্যদিকে তার সব থেকে বড় মিত্র ইসরায়েল এমন সব তথ্য সামনে আনছে হঠাৎই, যা পুরো মুসলিম বিশ্বের মধ্যে নতুন করে একটি উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। অনেকে তো এখন সরাসরি বলছেন ইসরায়েল মোটেও চায় না মিডল ইস্টে স্থায়ী শান্তি হোক, কারণ উত্তেজনা যত বাড়বে ততই তাদের কৌশলগত গুরুত্ব বাড়বে। নাও প্রশ্ন উঠছে যে নেতানিয়াহু হঠাৎ এই সিক্রেট ভিজিটের কথা প্রকাশ করলেন কেন? এটা কি ট্রাম্পকে চাপ দেওয়ার কৌশল, নাকি আরব বিশ্বকে একটি বার্তা যে দেখো তোমাদের কিছু নেতাও আমাদের সঙ্গে আছে? আজকের এই পৃথিবীতে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, অনেক সময় একটা টুইটও পুরো রাজনৈতিক অঞ্চলকে আগুন ধরিয়ে দিতে পারে। আর এটাই নেতানিয়াহুর বক্তব্যে একটি নতুন বিস্ফোরণ। মিডল ইস্টের ভেতরে এখন এমন একটা রাজনৈতিক খেলা শুরু হয়েছে যেটা বাইরে থেকে দেখলে সাধারণ কূটনীতি মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে এটা একদম পাওয়ার গেম। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু হঠাৎ করে এমন সব তথ্য সামনে এনেছেন যা শুধু ইউনাইটেড আরব এমিরেটস না, পুরো মুসলিম বিশ্বকেই অস্বস্তিতে ফেলে দিয়েছে। 13ই মে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়, যেখানে স্পষ্ট লেখা থাকে অপারেশন চলাকালীন নেতানিয়াহু গোপনে ইউএই সফর করেছিলেন এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন। এখন ব্যাপারটা শুনে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা খুব সোজা, যদি সত্যি গোপন সফর হয় তাহলে সেটা নিজেই প্রকাশ করলেন কেন তিনি? মানে ব্যাপারটা এমন যে আমরা সিক্রেট একটা মিটিং করলাম, কিন্তু কিছুদিন পর সেটা পুরো বিশ্বকেই জানিয়ে দিলাম। আর এখানেই সেই সন্দেহটা আরো গভীর হচ্ছে, কারণ এই যুদ্ধের সময় ইসরায়েলের থেকেও বেশি চাপের মুখে পড়েছিল ইউএই, কারণ রিপোর্টে দাবি করা হচ্ছে ইরান সরাসরি ইউএইকে টার্গেট হিসেবে দেখছিল, কারণ তাদের ধারণা ছিল আরব বিশ্বের কিছু শক্তি নাকি আড়াল থেকে ইসরায়েলকে সাপোর্ট করছে। আর ফলাফল দুবাই, আবুধাবির মতো জায়গায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ট্যুরিজমে ধাক্কা লাগে, বিদেশি ইনভেস্টমেন্ট কমতে শুরু করে, স্টক মার্কেটে বড় ধস নামে। আর ঠিক তখনই ইসরায়েল যেন প্রকাশ্যে বলে দিল যে হ্যাঁ, ইউএই আমাদের সঙ্গে ছিল। এটা কার্যত ইউএইকে আরো বড় বিপদের সামনে ঠেলে দেওয়ার মতো একটি ব্যাপার, কারণ মুসলিম বিশ্বে এমনিতেই অনেক দেশ ইউএইকে সন্দেহের চোখে দেখে, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে। এখন যদি সত্যি প্রমাণ হয় যে ইরানের বিরুদ্ধে অপারেশনে ইউএই কোনোভাবে জড়িয়েছিল, তাহলে উপসাগরীয় রাজনীতিতে একটি বিশাল বিস্ফোরণ হবে। সবথেকে চাঞ্চল্যকর দাবি হলো ইসরায়েল নাকি ইউএইর আয়রন ড্রোন এবং আয়রন বিমের মতো প্রতিরক্ষা প্রযুক্তিগত সহায়তা করেছিল, যাতে ইরানের ড্রোন হামলা ঠেকানো যায়। যদিও এসব তথ্যের অনেকটাই এখনো আনঅফিসিয়াল এবং বিতর্কিত, কিন্তু নেতানিয়াহুর বক্তব্য সেই আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। আর এটাই সবথেকে বিপজ্জনক অংশ, কারণ মুসলিম বিশ্বে একটা বড় অংশ এখনও ইসরায়েলকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি। অনেক দেশ প্রকাশ্যে সম্পর্ক রাখলেও ভেতরে ভেতরে জনমত আজও ফিলিস্তিনের পক্ষেই। আর তাই ইউএই এখন এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছে, একদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে নিজেদের মুসলিম পরিচয় ও আরব বিশ্বের চাপও সামলাতে হচ্ছে।
এই সম্পর্কের ইতিহাসও খুব পুরনো নয়। একসময় ইউএই ছিল পুরো ফিলিস্তিনপন্থী অবস্থানে। আরব বিশ্বের বেশিরভাগ দেশের মতো তারাও ইসরায়েলের বিরোধিতা করত, কিন্তু ধীরে ধীরে আমেরিকার চাপ, মধ্যপ্রাচ্যের ক্ষমতার পালাবদল এবং ইরান ভীতির কারণে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিশেষ করে 2011 সালের আরব বসন্তের পর উপসাগরীয় দেশগুলি বুঝতে পারে ভবিষ্যতের লড়াই শুধু ইসরায়েল বনাম আরব নয়, বরং ক্ষমতা ধরে রাখার লড়াইও। আর সেখান থেকেই শুরু হয় নতুন একটি সমীকরণ। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হয় আব্রাহাম অ্যাকর্ড। সেই প্রথম ইউএই আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, দূতাবাস করে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। অনেকেই তখন বলেছিল যে এটা শুধু শান্তি চুক্তি নয়, এটা ছিল মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক মানচিত্র আঁকার শুরু। আর আজকের এই ছবিটা দেখিয়ে দিচ্ছে যে সেই চুক্তির ভেতরে কত গভীর সমঝোতা লুকিয়েছিল তা আমরা জানি না। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা সময় ছিল যখন বেশিরভাগ মুসলিম দেশ প্রকাশ্যে ইসরায়েলের নাম পর্যন্ত নিতে চাইতো না, কিন্তু তারপর আমেরিকা এমনভাবে পুরো গেমটা সাজালো যাতে একে একে আরব বিশ্বের কয়েকটা গুরুত্বপূর্ণ দেশ ইসরায়েলের সঙ্গে হাত মেলাতে বাধ্য হয়। মরক্কো, সুদান, বাহরাইন আর সবথেকে গুরুত্বপূর্ণ ইউনাইটেড আরব এমিরেটস, এদের নিয়ে তৈরি হলো একটি নতুন রাজনৈতিক জোট। আর সেই সময়ে সবথেকে আলোচিত ছবিগুলির মধ্যে একটি ছিল নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইউএইর বিদেশমন্ত্রী। এই একটা ছবি যেন মধ্যপ্রাচ্যকে বুঝিয়ে দিয়েছিল পুরনো আরব রাজনীতি শেষ, এখন নতুন গেম বিগিনস। আর এখান থেকেই ইরানের রাগ চরমে পৌঁছে যায়, কারণ ইরান বহুদিন ধরে ইসরায়েলকে নিজের প্রধান শত্রু হিসেবে দেখে। তাদের যুক্তি খুব পরিষ্কার, যে ইসরায়েলের পাশে দাঁড়াবে সে আমাদের বিরুদ্ধেই দাঁড়াবে। তাই ইউএই যখন প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়াতে শুরু করলো, তখন থেকেই তেহরান ওদের সন্দেহের চোখে দেখতে শুরু করে। আর 2021 থেকে 2025 এই কয়েক বছরে ইউএই আর ইসরায়েলের সম্পর্ক এমন গতিতে এগোয় যা অনেককেই অবাক করে দেয়। শুরুতে সেখানে প্রায় কোনো বাণিজ্যই ছিল না, কয়েক বছরের মধ্যেই সেটা $1 বিলিয়ন ট্রেডে পৌঁছে যায়। শুধু ব্যবসা নয়, সাইবার সিকিউরিটি, গোয়েন্দা তথ্য আদান প্রদান, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা, এআই, সার্ভেলেন্স সিস্টেম, সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এমনকি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পর্যন্ত হয়ে যায়। মানে ব্যাপারটা আর স্বাভাবিক কূটনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল ভবিষ্যতের জন্য তৈরি হবে একটি শক্তিশালী জোট। আর এই জোটকে আরও বড় আকার দেয় একটি নতুন গ্রুপ, I2U2। এই গ্রুপে ছিল 4টি দেশ, ইন্ডিয়া, ইসরায়েল, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইউনাইটেড স্টেটস। অনেকে একে মধ্যপ্রাচ্যের নতুন অর্থনৈতিক অক্ষ বলেছিল, কারণ এখানে আমেরিকা আর ইসরায়েলের প্রযুক্তি ও সামরিক ক্ষমতা, ভারতের বাজার আর ম্যান পাওয়ার, আর ইউএইর অর্থ ও বিনিয়োগ সব একসঙ্গে জুড়ে যাচ্ছিল। 2022 সালে এই I2U2কে অনেক অ্যানালিস্টরা বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এমার্জিং অ্যালায়েন্সগুলির মধ্যে একটি বলেছিল। আর এখান থেকেই ইরানের রাগ আরও বাড়তে থাকে, কারণ তাদের কাছে এটা শুধু অর্থনৈতিক জোট ছিল না, বরং ধীরে ধীরে তৈরি হওয়া অ্যান্টি ইরান নেটওয়ার্ক ছিল। আর সেই কারণে যখন অঞ্চলে উত্তেজনা বাড়ল, তখন ইরান সরাসরি ইউএইকে টার্গেট করা শুরু করে। বহু হামলায় দেখা যায় ইউএইর ওপর ড্রোন ও মিসাইল আক্রমণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অনেকে বলছেন ইরান আসলে ইসরায়েলকে আঘাত করার পাশাপাশি ইউএইকেও শাস্তি দিতে চাইছিল। তাদের ধারণা ছিল যে ইউএই আড়াল থেকে ইসরায়েলকে সাহায্য করছে। সবথেকে অবাক করার বিষয় হলো, এতদিন সাধারণ মানুষ ভাবছিল ইউএই চুপচাপ বসে আছে, কিন্তু এখন ইসরায়েলের নেতারাই ইঙ্গিত দিচ্ছেন ইউএই নাকি নেপথ্যে যুদ্ধের অংশ ছিল। মানে ব্যাপারটা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রকাশ্যে কেউ কিছু স্বীকার করছে না, কিন্তু ভেতরে ভেতরে পুরো জোট তৈরি হয়ে গেছে। আর এই জোটের পেছনে সবথেকে বড় কারণ কি, সেটি হচ্ছে ভূ রাজনীতি, আর তার থেকেও বড় জমি আর সমুদ্র পথের দখল। কারণ স্ট্রেট অফ হরমুজ পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ তেলগুলির মধ্যে একটি, একদিকে ইরান, অন্যদিকে ইউএই, আর মাঝখানে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ দ্বীপ, যেমন আবু মুসা ইত্যাদি। এই দ্বীপগুলি ইউএই দাবি করলেও কার্যত নিয়ন্ত্রণ করে ইরান। ব্যাপারটা অনেকটা সাউথ চায়না সির মতো, যেখানে চায়না শক্তি দেখিয়ে দ্বীপগুলি নিয়ন্ত্রণ ধরে রেখেছে, আর অন্য দেশগুলি শুধু দাবি জানিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেত্রেও এক জিনিস, কারণ তাদের হাতে আছে ম্যাসিভ মিলিটারি পাওয়ার এবং বিশাল জনসংখ্যা। আর ইউএই তাদের আসল শক্তি সেনাবাহিনী নয়, টাকা, প্রযুক্তি আর ইন্টারন্যাশনাল ট্রেড ডিল। একদিকে ইরান বলছে আমরা শক্তি দিয়ে এই অঞ্চল নিয়ন্ত্রণ করব, অন্যদিকে ইউএই বলছে আমরা প্রযুক্তি, এআই, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার আর গ্লোবাল ফাইন্যান্স দিয়ে ভবিষ্যৎ করব। এখানেই তৈরি হয়েছে দুটি ভিন্ন মডেলের সংঘর্ষ। আর সেই কারণেই ইউএই ইসরায়েলের দিকে ঝুঁকেছে, কারণ তারা দেখেছে মাত্র 1 কোটির কম জনসংখ্যার একটি দেশ হয়েও ইসরায়েল পুরো অঞ্চলকে সামরিক ও প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইউএই বুঝে গেছে বাঁচতে হলে শক্তিশালী মিত্র লাগবে, তাই তারা আমেরিকাকে নিজেদের মাটিতে আল দাফরা এয়ারবেস ব্যবহার করতে দিয়েছে, মার্কিন সেনাকে বসিয়ে রেখেছে। সোজা কথায় ইউএই নিজের নিরাপত্তা
নিরাপত্তা আউটসোর্স করছে আমেরিকা আর ইসরায়েলের থেকে। আর ঠিক এখান থেকেই ইরান ইউএই শত্রুতার আগুন বড় হয়ে উঠছে। পুরো খেলাটা বদলে দেয় আব্রাহাম অ্যাকর্ড। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই চুক্তিটাকেই ইরান নিজের বিরুদ্ধে তৈরি হওয়া সবথেকে বড় কূটনৈতিক জোট হিসেবে দেখত, কারণ ইরানের দৃষ্টিতে ব্যাপারটা খুব পরিষ্কার ছিল। আরব বিশ্বে যেসব দেশ আগে ইসরায়েল থেকে দূরে থাকতো তারাই এখন ধীরে ধীরে আমেরিকার চাপে ইসরায়েলি নিরাপত্তা বলয়ের অংশ হয়ে যাচ্ছে। আর তারপর একের পর এক এমন তথ্য সামনে আসতে শুরু করে যা ইরানের সন্দেহকে আরও শক্তিশালী করে দিল। 1 মের প্রথম রিপোর্ট বের হয় ইসরায়েল নাকি ইউএইকে আয়রন ডোম সিস্টেম দিয়েছে। প্রথমে অনেকে ভেবেছিল যে এটা হয়তো গুজব বা মিডিয়া স্পেকুলেশন, কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা বড় হয়ে যায়। কারণ পরে জানা যায় যে শুধু আয়রন ডোম নয়, আয়রন বিমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিও নাকি ইউএইকে দেওয়া হয়েছে। যারা জানেন না তাদের জন্য বলি, আয়রন ডোম হচ্ছে সেই সিস্টেম যেটা ইসরায়েলের আকাশে ঢোকা মিসাইল বা রকেটকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। মানে মিসাইল আসছে আর সেটা র্যাডার ধরলো, কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশেই তা উড়িয়ে দিল। এই কারণেই এত হামলার পরেও ইসরায়েল পুরোপুরি ধসে পড়ে না। আর সব থেকে বড় বিষয় যে এই প্রযুক্তি ইসরায়েল আজ পর্যন্ত খুবই সীমিত দেশকেই দিয়েছে, কিন্তু এবার আমেরিকাও নাকি অফিসিয়ালি স্বীকার করেছে যে ইউএই সেই সুরক্ষা পাচ্ছিল। মানে কি দাঁড়ালো যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েল শুধু নিজের আকাশ রক্ষা করছিল না, ইউএইর আকাশও রক্ষা করছিল। আর এখান থেকেই পুরো গল্পটা আরো বিস্ফোরক হয়ে ওঠে, কারণ আরেকটি রিপোর্টে দাবি করা হয় ইরানের একটি গুরুত্বপূর্ণ রিফাইনারিতে হামলার পেছনেও নাকি ইউএইর ভূমিকা ছিল। এখন প্রশ্ন হচ্ছে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বা বড় আন্তর্জাতিক মিডিয়াগুলি এইসব খবর যখন রিপোর্ট করছে তখন কি ইরান চুপচাপ বসে থাকবে? অবশ্যই না। তেহরান খুব পরিষ্কারভাবে বুঝে গেছে ইউএই শুধু নিরপেক্ষ দর্শক ছিল না, বরং নেপথ্যে সক্রিয় ভূমিকা নিচ্ছিল। আর এখানেই নেতানিয়াহুর সেই সিক্রেট মিটিং এর প্রকাশ পুরো পরিস্থিতিকে আগুনে পরিণত করেছে। কারণ এতদিন ইউএই অন্তত পাবলিকলি ডিনায়াল দিয়ে বাঁচতে পারছিল, বলতে পারছিল আমরা জড়িত নই, কিন্তু এখন তো ইসরায়েল নিজেই প্রকাশ্যে বলে দিয়েছে যে হ্যাঁ ওরা আমাদের সঙ্গে ছিল। মানে কার্যত ইউএইকে সামনে ঠেলে দেওয়া হয়েছে। এখন ইরানের চোখে ইউএই আর শুধু সন্দেহজনক নয়, বরং সরাসরি টার্গেট। আর এই কারণেই ইউএই এতটা অস্বস্তিতে পড়ে গেছে, কারণ একদিকে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক এত গভীরে চলে গেছে যে এখন পিছিয়ে আসা কঠিন, অন্যদিকে জিসিসি দেশগুলির চাপ, আরব বিশ্বের জনমত, ইরানের হুমকি সব একসঙ্গে বাড়ছে। তাই এখন ইউএই বারবার বলছে যে না না, কোনো বৈঠক হয়নি, কোনো ডেলিগেশন আসেনি। কিন্তু ইন রিয়ালিটি ভালোবাসা আর যুদ্ধ দুটোই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আয়রন ডোম দাঁড়িয়ে আছে, মিলিটারি কোঅর্ডিনেশনের অভিযোগ উঠেছে, গোপন হামলার রিপোর্ট বেরোচ্ছে। এত কিছুর পর আমরা যে কিছুই জানি না, এই অবস্থান ধরে রাখা খুব কঠিন। আর সব থেকে বিপদে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি এখন মরিয়া হয়ে ইরানের সঙ্গে একটা সমঝোতা চাইছেন। কিন্তু যতবার আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে ততবার কোনো না কোনো নতুন বিস্ফোরণ ঘটছে। কখনো লেবাননে হামলা, কখনো গোপন বৈঠক ফাঁস, আবার কখনো আরব দেশের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। আর এখানেই অনেক অ্যানালিস্টরা বলছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছা করেই বার্তা দিতে চাইছেন যে এই পুরো খেলায় ইসরায়েল একা নয়। তিনি যেন বলতে চাইছেন শুধু আমাকে দোষ দিও না, এই লড়াইয়ে অনেকে যুদ্ধে জড়িত। আর এর পেছনে আরেকটা বড় কারণ আছে ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতি। কারণ সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে চাপ বাড়ছিল। সমালোচকরা বলছিলেন তিনি যুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। তাই এখন আন্তর্জাতিক মঞ্চে নিজের গুরুত্ব আবার দেখানো তার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর ইউএই কেন এখনো সেই সব অস্বীকার করছে? কারণ তারা ভয় পাচ্ছে যদি পুরো আরব বিশ্ব তাদের বিরুদ্ধে চলে যায়, যদি জিসিসি দেশগুলি তার থেকে দূরে সরে যায়। কারণ ইউএই এমনিতেই এখন আগের মতো পুরোপুরি আরব ঐক্য লাইনে হাঁটে না। ওপেক নিয়ে মতভেদ রয়েছে, সৌদি আরবের সঙ্গে টানাপোড়েন বেড়েছে, পাকিস্তানের কাছ থেকেও ঋণ ফেরত চাইছে। মানে ইউএই ধীরে ধীরে নিজেদের আলাদা জিওপলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো এই পথ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তাদের? কারণ মিডল ইস্টে বন্ধুত্ব যত দ্রুত হয় তার থেকেও বেশি তাড়াতাড়ি হয় বিশ্বাসঘাতকতার অভিযোগ।